দুটি যমজ শিশু কোলে নিয়ে শাহানা তড়িৎ গতিতে হাঁটছে। তার স্বামী আসার আগেই চলে যেতে হবে স্টেশনে। সেখানে আহসান অপেক্ষা করছে তার জন্য। আহসান তার বাল্যকালের প্রেমিক, কিন্তু 17 বছর হতে না হতেই শাহানার বাবা শাহানাকে বিয়ে দিয়ে দিল এক স্কুল মাস্টারের কাছে। তখন আহসান কোনো চাকরি করতো না, বেকার ছিল বিধায় শাহানা তার সাথে পালিয়ে যেতে পারেনি, কারণ শাহানার বাবা আহসানকে মেনে নিবে না তাই। কিন্তু এখন আহসান শহরে বেশ ভালোই একটা চাকরি করে। যদিও শাহানা এখনও 2 সন্তানের জননী, তবুও আহসান এখনও শাহানাকে গ্রহণ করতে রাজি। তবে আহসানের একটাই কথা, সে কোনো মতেই বাচ্চা দুটোকে মেনে নিতে পারবে না। সে শাহানাকে একা আসতে বলেছে, কিন্তু মাতৃত্বের মমতার টানে শাহানা ওদেরকে একা ছেড়ে আসতে পারেনি। তাই সে তীর আর তরিকেও তার সঙ্গে নিয়ে এসেছে। তার ধারণা ছিল আহসান যেহেতু তাকে ভালোবাসে, তাই ভালোবাসার খাতিরে তার অনুরোধ আহসান কিছুতেই ফেলতে পারবে না। কিন্তু বিষয়টা হয়ে গেল সম্পূর্ণ বিপরীত, যা শাহানা কল্পনাও করতে পারেনি যে বিষয়টা এমন হবে। আহসান সাপ মানা করে দিল বাচ্চাদের সে কিছুতেই মেনে নিতে পারবে না, বরং বাচ্চাদের দেখে আহসান উচ্চস্বরে চিৎকার করে উঠল। সে সাপ জানিয়ে দিল শাহানা যদি তার সাথে সংসার করতেই চায় তাহলে তার সাথে একা যেতে হবে, বাচ্চাদের রেখে। অনেক বুঝিয়ে সুঝিয়েও আহসানকে রাজি করতে না পেরে শাহানা অবশেষে বাচ্চাদের ফেলে যাওয়ার সিদ্ধান্তই নিল। শুধুমাত্র বাচ্চাদের মুখের দিকে চেয়ে কেন সে তার সুন্দর জীবন নষ্ট করবে? এই 2 পয়সার স্কুল মাস্টারের কোনো দিন তার মন বোঝেনি, তার পছন্দের কিছু কিনে দিতে পারেনি। দিন আনে দিন খায় টাইপ অবস্থা, আবার এই লোকের বুদ্ধিশুদ্ধিও নেই বললেই চলে। এর সাথে শাহানা বাকি জীবন কিভাবে কাটবে বুঝে উঠতে পারে না। তাই তীর আর তরিকে স্টেশনে থাকা এক পৌরা মহিলার কাছে কিছুক্ষণ রাখার কথা বলে তারা ট্রেনে উঠে চলে গেল নতুন গন্তব্যের উদ্দেশ্যে। ততক্ষণে তীর আর তরির ঘুম ভেঙে গেছে। তারা আশেপাশে মাকে দেখতে না পেয়ে পাল্লা দিয়ে কাঁদছে। পৌরা মহিলাটাও কি করবে বুঝে উঠতে পারছিলেন না। এমন সময় একজন পরিচিত লোক বাচ্চাদের দেখতে পেল এবং সেও সবটা শুনে ওদের বাবার কাছে ফোন করলো। তীর আর তরির বাবা জামান ইসলাম পেশায় একজন বেসরকারি স্কুল শিক্ষক। তার পুরো জীবন জুড়েই রয়েছে স্ত্রী, পুত্র, কন্যা। স্ত্রী শাহানা তাকে বাজার করতে পাঠিয়েছে হাতে একটা লিস্ট ধরিয়ে, কিন্তু জামান ইসলাম লক্ষ্য করলেন লিস্টের অনেক কিছুই তিনি কয়েকদিন আগেই কিনেছেন। তাহলে হঠাৎ আবার সেম জিনিস শাহানা আনতে বলল কেন কে জানে। বাজার শেষে তিনি 2 ডজন কাচের চুড়ি কিনলেন। মনে মনে বলতে লাগলেন, আজ শাহানা এই চুড়িগুলো দেখে ভীষণ খুশি হবে। শাহানাকে তিনি কিছুই কিনে দিতে পারেননি। এতে কখনো আক্ষেপ প্রকাশ করেনি, যদিও তার সবসময় মন চায় শাহানাকে সুন্দর সুন্দর শাড়ি, চুড়ি আর পুরো বাজারটাই কিনে ঘরে নিয়ে যেতে, কিন্তু পারেন না, কারণ অর্থনৈতিক দোটানার কারণে। এরপর তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। এমন সময় হঠাৎ একজন কল করে বলল তার ছেলে মেয়েকে নাকি রেল স্টেশনে পাওয়া গেছে, সেখানে তারা কাঁদছে। তিনি কিছুতেই বুঝতে পারলেন না বাচ্চারা রেল স্টেশনে গেল কি করে, আর শাহানাই বা গেল কোথায়। মনের মাঝে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর বুকের ভিতর অজানা এক আশঙ্কায় ধরপড় করছে। তবুও তিনি ছুটে গেলেন স্টেশনে। ততক্ষণে আরও অনেকেই ব্যাপারটা জেনে গেছে। জামান সাহেব বাচ্চাদের কান্না থামানোর চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। অনেকে বলা বলি করছে শাহানা নাকি পালিয়ে গেছে। এক বয়স্কা মহিলা বলে উঠল, জামান, তরে কত কইলাম, তোর বউ সারাক্ষণ কার লগে জানি ফোনে কথা বলে, আমার কথা তো শুনলি না, এখন দেখলি অন্যজনের লগে পালাইয়া গেছে, একবার পোলাপাইনগুলার কথাও ভাবল না। কোনো কথাই জামানের মাথায় এখন ঢুকছে না। সে যেন হতভম্ব হয়ে গেছে, কিছুতেই বিশ্বাস করতে পারছে না। বাচ্চাগুলোকে রেখে শাহানা কেন তাকে ছেড়ে চলে যাবে? সে তো কোনো অপরাধ করেনি, তাহলে কেন চলে গেল? আর তীর তরিরই বা কী অপরাধ ছিল? জামান 2 ছেলে মেয়েকে নিয়ে বাড়ি ফিরে এসেছে। পুরো ঘরময় খালি, শাহানার অস্তিত্ব কোথাও নেই। শাহানা ঘরেই ফোন ফেলে গেছে। সবাইকে কল করেও শাহানার কোনো খবর পাওয়া গেল না। সে অসহায়ের মতো বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আছে। নিষ্পাপ বাচ্চারা বারবার মা মা করছে।
অবুঝ বাচ্চাদের কান্না থামানো জামানের পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়ছে। জামান কেবল মনে মনে ভাবছে, আমার কথা না হয় বাদই দিলাম, তাই বলে নিজের বাচ্চাদের কথা কি একবারও মনে হলো না শাহানার? তিনি বাচ্চাদের সান্ত্বনা দিয়ে বললেন, মা তোদের জন্য খেলনা কিনতে গেছে, একটু পরেই চলে আসবে। বলতে বলতে তার চোখ ভিজে গেল। আর মনে মনে ভাবতে লাগলো, আদৌ কি শাহানা ফিরে আসবে তো, নাকি সত্যিই সে অন্য কারো হাত ধরে চলে গিয়েছে। তীর আর তরির বয়স মাত্র 2 বছর। তাদেরকে নিয়ে জামান যেন অথৈ সাগরে পড়েছে। একদিকে স্কুল, অন্যদিকে সংসারের কাজ, এরপর তার কলিজার 2 টুকরো 2টো অবুঝ শিশু। কোনটা রেখে কোনটা সামলাবে জামান নিজেও বুঝতে পারে না। তবু সব কাজ অতি নিষ্ঠার সাথে করার চেষ্টা করে। ইদানিং শাহানার জন্য মন খারাপ করার সময়ও সে পাচ্ছে না। ওদেরকে খাওয়ানো, ঘুম পাড়ানো, এসব যেন এক একটা যুদ্ধ। আর এই যুদ্ধে তাকে যে জয়ী হতেই হবে। নিজের সন্তানদের বাবা ও মায়ের আদর সমান তালে দেওয়ার চেষ্টা করে, তবুও মাঝে মাঝে হিমশিম খেয়ে ওঠে। যেমন একজনকে ঘুম পাড়ালে আরেকজন উঠে যায়। কি এক যন্ত্রণা! এভাবে 2 দিন কেটে গেল। এমন দুধের শিশু কি আর মা ছাড়া বড় করা যায়? জামানের কষ্ট দেখে জামানের বড় ভাই তাকে বলে আবার বিয়ে করতে, কিন্তু জামানের মনে হয় শাহানা খুব শীঘ্রই ফিরে আসবে। তখন না হয় বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে দ্বিতীয়বার সুযোগ দিয়ে ক্ষমা করা হবে। আবার জামানের এটাও চিন্তা হয় যে সে বাবা হয়ে তীরতরিকে সামলাতে গিয়ে বিরক্ত হচ্ছে। সেখানে অন্য আরেকটা মেয়ে আসলে না জানি কি অত্যাচারী না করবে বাচ্চা দুটার উপর। কথা ভাবতেই তার বুক কেঁপে ওঠে। তীর আর তরিও ভীষণ জ্বালায়। জামান বিয়ে না করার সিদ্ধান্তই নিল। অনেক ভেবেচিন্তে স্কুলের চাকরিটা ছেড়ে দিল, বাচ্চাদের সঠিকভাবে দেখভাল করার জন্য। বাড়িতেই এখন সে ছাত্র পড়ায়। রোজগার যেমন কমছে তেমন খরচও তো নেই এখন তেমন। গ্রামের সবাই জামানকে বোকা উপাধিতে ভূষিত করল। সেসব যদিও সে কানে তেমন একটা নেয় না। বাচ্চাদের কাছ থেকে দেখতে তার খুবই ভালো লাগে, বিশেষ করে যখন পানি ছিটিয়ে ছিটিয়ে দুজন গোসল করে। প্রথমেই ভালো লাগার দৃশ্য বেশি সময় দেখতে গিয়ে বাচ্চাদের জড়ও বাঁধিয়ে ফেলেছিল সে। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। শাহানার কোনো খোঁজ খবর মেলেনি। শাহানা আহসানের সাথে ঢাকায় থাকে, একটা 1 কামরার বাসায়। সেখানে আসবাবপত্র বলতে শুধু একটা পুরনো খাট আর একটা মিটশেপ। আহসান সপ্তাহে 2-3 দিন এই বাসায় এসে থাকে, বাকি সময় নাকি কাজের জন্য অফিসে থাকতে হয়। শাহানা আস্তে আস্তে বুঝে ফেলেছে আহসান বিবাহিত, তার প্রথম পক্ষের স্ত্রী আছে। শাহানাকে সে মিথ্যে কথা বলেছিল এতদিন। তার বোঝা হয়ে গেল আহসান শুধু তার থেকে শারীরিক চাহিদা মেটানোর জন্যই তাকে ঢাকা নিয়ে এসেছে। কিন্তু বুঝতে তার অনেক দেরি হয়ে গেল। এখন এসব বুঝেই বা কী লাভ? যা ক্ষতি হওয়ার তো হয়েই গেছে। এখন তো সে চাইলেও আর বাড়ি ফিরতে পারবে না, কারণ সে যা অপরাধ করেছে তা ক্ষমার অযোগ্য। এসব ভাবতে ভাবতে শাহানার চোখ ভিজে ওঠে। এদিকে আহসানের ব্যবহারও দিনকে দিন খারাপ হচ্ছে। তার এখন তীরতরির কথা খুব মনে পড়ে ওদের বাবার কথাও। এসব কথা মনে পড়েই বা লাভ কি? তারা কি তাকে কখনো ক্ষমা করতে পারবে? সে তো নিজের সুখের কথা চিন্তা করে তাদের অথৈ সাগরে ফেলে এসেছে। এসব ভেবে ভেবে দীর্ঘশ্বাস ফেলে শাহানা। তীর আর তরি খুব যন্ত্রণা করে। ওদের নামে প্রতিদিনই ওদের চাচিরা বিচার দেয় জামানের কাছে। জামানের রাগ হয়, প্রতিবারই সে ভাবে ওদের বকবে, কিন্তু দুজনকে ধমকের স্বরে কিছু জিজ্ঞেস করলেই মুখমণ্ডল এমন কাচুমাচু করে ফেলে যে বকার বদলে ওদের মুখগুলো দেখে জামান আর ওদের শাসন করতে পারে না, ওদের আদর করে ফেলে। তীর খুব জেদি হয়েছে। সেদিন ভুল লেখায় জামান বকেছে বিদায় সে স্লেট ভেঙে ফেলেছে, ভাবা যায়। আর তরি হয়েছে ভীষণ অভিমানী। জামান একবার রাগ করে বলেছে, তুই আমাকে এত জ্বালাস, তোকে বিড়ালের কাছে দিয়ে আসবো, যেন খেয়ে ফেলে। ওমা, পরের দিন সে নিজেই একটা বিড়ালের সামনে দাঁড়িয়ে বলছে, আমাকে খেয়ে ফেলো, আমাকে কেউ ভালোবাসে না। জামান এসব দেখে আর শাহানার জন্য আফসোস করে। ইস, কত সুন্দরতম দৃশ্যগুলোই না সে মিস করলো। দেখতে দেখতে 5 বছর কেটে গেল।
এবার জামানের বড় ভাই খুব রেগে গেলেন, বললেন, অনেক হয়েছে, আর অপেক্ষা না, এবার তোকে বিয়ে করতেই হবে। তীর আর তরিও খুব খুশি, তারাও বাবাকে বলছে যেন বাসায় একটা মা নিয়ে আসে। অবশেষে ভাইয়ের পছন্দ মতো একটা মেয়ের সাথেই জামানের বিয়ে ঠিক হলো। জামান এখন ভাইয়ের ব্যবসায় সহযোগিতা করে। যে মেয়েটার সাথে তার বিয়ে ঠিক হয়েছে তার নাম আয়না। আয়নাকে দেখে জামানের মনে হয়েছে মেয়েটা মাতৃসুলভী হবে। বিয়ের দিনও ঠিক হয়ে গেল। এদিকে আহসানের প্রথম স্ত্রী শাহানার ব্যাপারে জানতে পেরে খুব অশান্তি করছে। শাহানার বাসায় নিজের ভাইদের নিয়ে এসে খুব অপমান করছে শাহানাকে। শাহানা কী করবে কিছুই বুঝতে পারছিল না। আহসানও আর এই বাসায় আসে না, টাকাও দেয় না। আর সহ্য করতে না পেরে শাহানা ফিরে আসে গ্রামে। জামানের পায়ে ধরে ক্ষমা চাইলে কি জামান তাকে মাফ করবে না, অন্তত তীর তরির জন্য? সন্ধ্যাবেলায় শাহানা গ্রামে পৌঁছায়। বাড়ি থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে দেখতে পায় বাড়িতে নতুন বউ এসেছে। জামান আবার বিয়ে করে ফেলেছে। নতুন বউকে ঘিরে মা মা করে লাফাচ্ছে দুটি শিশু। আহা, কি সুন্দর বাচ্চা দুটি! এরাই তীর আর তরি। শাহানার চোখ ভর্তি হয়ে যায় জলে। চলে যাওয়ার আগে আরও একবার তাকায় মায়াবী দুটি শিশুর দিকে, মনে মনে মাশাল্লাহ বলে। তার নজর না লেগে যায় তীর আর তরির উপর। নতুন মা পেয়ে তীর আর তরির খুশি যেন আর ধরে না। আয়নাও তাদের অনেক আদর করে, নিজ হাতে খাইয়ে দেয়, ঘুম পাড়ায়। দেখতে দেখতে 1 বছর কেটে যায়। জামানের বড় ভাই বলে, এবার তুই বাচ্চাদের চিন্তা বাদ দিয়ে আমার সাথে ব্যবসার কাজে শহরে চল। জামান প্রথমে যেতে চায় না, কিন্তু আয়না তাকে আশ্বস্ত করে। জামান 13 দিনের জন্য ভাইজানের সাথে শহরে যায়, কিন্তু তার মন খারাপ করে বাচ্চাদের জন্য। যদিও আয়না তাদের ভালোই খেয়াল রাখে। জামান অনেক জিনিসপত্র কিনে বাড়ি ফিরে অনেক রাতে। এসে দেখে আয়না খুব সাজগোজ করে বসে আছে। জামানকে দেখে সে খুব লাজুক কণ্ঠে বলল, জানেন, ভাবি আমারই জিগায় কবে আমার বাচ্চা হবে। 1 বছর তো হইয়াই গেল। জামান অবাক হয়, বলে, বাচ্চা তো আমাদের আছেই। আয়না বলে, কিন্তু তীর তরি তো আমার নিজের সন্তান না, আমি নিজের সন্তান চাই। এই কথা শুনে আকস্মিকভাবে জামান খুব রেগে গেল। হাতের কাছে থাকা পানির গ্লাসটা ফেলে দিল নিচে। ধমকের স্বরে বলল, তোমাকে আমি বউ করে এনেছি আমার তীর তরির মা বানানোর জন্য, এই কথা ভুলবা না। তুমি কিভাবে বললা ওরা তোমার সন্তান না? জামানের এমন রাগী রূপ আয়না আগে দেখেনি। ধমকের চোখে বাচ্চাদের ঘুমও ভেঙে গেছে। তারাও অবাক হয়ে তাকিয়ে আছে তার বাবার দিকে, কিন্তু কিছু বুঝতে পারছে না। আয়না কাঁদতে কাঁদতে বাইরের ঘরে চলে গেল। জামান বাচ্চাদের ঘুম পাড়ালো। সারা রাতে আয়না আর এ ঘরে আসলো না। জামানের মন খারাপ হতে লাগলো। আয়নার সাথে খারাপ ব্যবহার করা উচিত হয়নি। ওর তো কোনো দোষ নেই। 2টা যমজ বাচ্চা পালা কি এতই সোজা? তবুও তো আয়না কত সুন্দর বাচ্চাদের সামলায়। তার নিজের প্রতি রাগ হতে লাগলো। পরদিন সকালে জামানের ঘুম ভাঙল আয়নার কান্নার শব্দে। চোখ মেলে দেখে আয়না মেঝেতে বসে কাঁদছে। জামানের মনটা মায়ায় ভরে গেল। কালকে রাতের জন্য ক্ষমা চাইলে শুনল কান্নার কারণটা অন্য। তীর নাকি তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে। জামান প্রথমে ব্যাপারটা হেসে উড়িয়ে দিতে চাইলেও আয়নার কান্নার কারণে তীরকে গিয়ে জিজ্ঞেস করল এমন কথা সে কেন বলেছে। তীর তার স্বভাবসুলভ ভঙ্গিতে বলল, মা আমাকে বলেছে তাই আমিও বলেছি। আমাদের বাড়ি থেকে আমাকে বের হয়ে যেতে বলে কেন? জামান তীরকে ধমক দেয়। আয়না এসে বলে, ও তো ঠিকই বলেছে, আমি এই বাড়ির কে? আমার তো কেউই নাই। আপনি না থাকলে এইখানে আমার থাকার অধিকার কি? জামান দীর্ঘশ্বাস ফেলে। আয়নার কথা ইঙ্গিত জামান বুঝতে পারে। পরদিন বড় ভাবি জামানকে বাচ্চার কথা বলে, বুঝায় প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে সন্তান জন্মদানের। অবশেষে জামানও আয়নার দিক থেকে ভাবে। আয়না গর্ভবতী হয়। সঙ্গত কারণেই জামান এখন আয়নার একটু বেশি খেয়াল রাখে। তীর তরি এত কিছু বোঝে না। তাদের মনে হয় তাদের বাবা তাদের আর আগের মতো ভালোবাসে না। ছোটবেলা থেকে তারা বাবার একচেটিয়া ভালোবাসা পেয়ে এসেছে।
এখন সেটার ভাগ আর কাউকে দিতে মন চায় না ওদের। ছোট্ট মনে হাজারো রকম প্রশ্ন ঘুরপাক খায়। জামান সারাদিন কাজে ব্যস্ত থাকে, বাড়িতে ফিরলে আয়নাকে সময় দেয়। তীর এখন ছোট ছোট কারণেও চেঁচামেচি করে। আয়না তাকে বকে, জামানও বকে, কিন্তু তাও ছেলেটা কেমন যেন হয়ে যাচ্ছে। কেন এমন হয়ে যাচ্ছে কেউ কোনো কারণ বুঝতে পারে না। আয়না জামানকে বলে, আপনার অতি আদরে ওরা বাদর হয়েছে। জামানের মনে হয় বাচ্চাদের আরও বেশি সময় দেওয়া দরকার, কিন্তু সে পেরে ওঠে না। দেখতে দেখতে আয়নার কোলে আলো করে জন্ম নেয় একটা পুত্র সন্তান। নাম রাখা হয় টগর। তীরতরির খুব ভালো লাগে নতুন আরেকটা প্রাণ দেখে, কিন্তু বাবা কেন একে কোলে নিয়ে এত আদর করছে? ওদের ভীষণ কষ্ট হতে থাকে। তরি বলে, বুঝলি তীর, এর জন্যই বাবা আর আমাদের ভালোবাসে না। আমরা তার কাছে পর হয়ে গিয়েছি। তীরের চোখ টলমল করে ওঠে। তীর আর তরি এখন বাবা মায়ের সঙ্গে শুতেও পারে না। ওদের পাশের ঘরের মেঝেতে শুতে হয়, কারণ 5 জন এক খাটে জায়গা হয় না। একদিন টগরকে রেখে আয়না যখন বাইরে গেছে, তীর তখন টগরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মুখে বলে, তুই একটা শয়তান বাচ্চা, তোর জন্য কেউ আর এখন আমাদের আদর করে না। মরতে পারিস না, মরে যা তুই। আয়না দরজায় দাঁড়িয়ে এ কথা শুনে ফেলে। তড়িৎ গতিতে এসে তীরকে চড় মারে। রাতে আয়না জামানের কাছে বিচার দেয় তীরের সম্পর্কে। তীর টগরের গলা চেপে ধরেছিল, আর একটু হলে টগর মরে যেত। জামান এ কথা শুনে রাগে কাঁপতে থাকে। পাশের ঘরে গিয়ে বিছানা ঝাড়ু দিয়ে তীরকে ইচ্ছে মতো মারে। তীরের ফর্সা শরীর লাল হয়ে যায়। তীর চেঁচিয়ে বলে, তোমরা কেউ আমাদের ভালোবাসো না, আর ইনি আমাদের মা নন, তাই এভাবে মিথ্যে কথা বলতে পারে। আয়না দ্বিগুণ চেঁচিয়ে বলে, তোদের মা অনেক ভালো, তাই না? এর জন্য আরেক লোকের লগে ভাগ্যা গেছে। রাত বাড়লে জামানের অনেক মায়া লাগে তীরের জন্য। আসলেই তো, তীর আর তরিকে সময় দেওয়া হয় না। সে পাশের ঘরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু দরজার কাছে গিয়ে শোনে তীর তরিকে বলছে, এই টগরকে আমি মেরেই ফেলবো তরি, মেরেই ফেলবো। জামান রাগে ও ঘরে প্রবেশ করে না। সে ভাবে তীর এত খারাপ কিভাবে হলো, এইটুকু ছেলের মধ্যে এত প্রতিহিংসা কেমন করে এলো। আয়না সবসময় বলে তীর নাকি শাহানার মতো খারাপ হয়েছে। জামান মনে মনে বলে, আসলেই কি তাই? তীর শাহানার মতো খারাপ মন মানসিকতার হয়ে উঠেছে। আয়না জামানকে বলে, টগর বড় হচ্ছে, তীরতরিকে ইংলিশ ভার্সন থেকে বাড়ির কাছের গ্রামে কোনো স্কুলে নিয়ে ভর্তি করে দেওয়ার জন্য। তার মধ্যে এত টাকা খামোখা বেতন দেওয়ার মানে হয় না। তীর এখন আয়নাকে মা ডাকে না। এদিকে আয়না জোর করে তরির চুল কেটে দিতে চায়, কারণ এত ছোট মেয়ে খামোখা বড় বড় চুল রেখে তেল শ্যাম্পুর খরচ বাড়িয়ে লাভ কি? তরি কান্না করে। তীর আর সহ্য করতে পারে না। আয়নার হাত থেকে টানাটানি করে কেচি নিতে চায়। হঠাৎ আয়নার হাতে পোষ লেগে রক্ত বের হয়। আয়না সেটা বাঁধে না। জামান ফিরলে কাঁদতে কাঁদতে জামানকে দেখাবে তাই। আজ জামান ভেবে এসেছিল তীর তরিকে নিয়ে মেলায় যাবে, কিন্তু এই ঘটনায় সে সিদ্ধান্ত বদলায়। দুজনকে ডেকে জামান ইচ্ছে মতো বকা দেয়। রাতে মেঝেতে শুয়ে দুই ভাই বোন একে অপরের দিকে তাকিয়ে থাকে। পাশের রুম থেকে কত কথার আওয়াজ আসছে। আয়না টগর সারাদিন কি করছে তা বলছে, আর সেসব শুনে জামান হো হো করে হাসছে। এসব শুনে তীরের মন ব্যথিত হয়ে যায়। অজান্তেই তরির চোখে পানি আসে। তীর বলে, আমি আছি তো তরি। দেখতে দেখতে টগরেরও স্কুলে যাওয়ার বয়স হয়ে গেল। তীর তরির এখন 13 বছর বয়স। জামান এই কটা বছর খুবই ব্যস্ততার মধ্যে কাটিয়েছে ব্যবসা নিয়ে, কারণ তার বড় ভাই মারা গেছেন। তীর তরির দিকে নজর দেওয়ার সময় তার হয়েই ওঠে না। ঘরের প্রায় সমস্ত কাজই তরি করে। এর জন্য আয়না তাকে প্রতিদিন স্কুলেও যেতে দেয় না। টগরকে স্কুলে ভর্তি করানোর সময় আয়না অনেক নামি দামি একটা স্কুলের ফর্ম আনলো। জামানও বাধা দিল না। এতে তীর খুবই ক্ষিপ্ত হলো। বলল, বাবার কাছে নাকি সব সন্তান সমান, তাহলে আমাদের কেন ভালো স্কুল থেকে ছাড়িয়ে এনেছিলে? টগরকে এখন ভালো স্কুলে ভর্তি করাতে দিব না আমি।
তীর টগরের ভর্তির ফর্ম ছিঁড়ে ফেলে। তীরের এই আচরণে ক্ষিপ্ত হয়ে জামান সাহেব তীরকে থাপ্পড় মারে। তীর আরও জোরে চিৎকার করে ওঠে। এইসব হলো ওদের পরিবারের রোজকার ঘটনা। আয়না ইনিয়ে বিনিয়ে জামানকে আরও অভিযোগ করে তীরকে তার ভয় লাগে। তীর কোন দিন যেন টগরকে আর তাকে মেরে ফেলবে। জামান এসব শুনতে শুনতে ক্লান্ত। এদিকে তার ব্যবসায়ও বিরাট লস হয়েছে। ব্যবসার লসের জন্য ভাতিজারা তাকেই দায়ী করছে এবং বলছে লসের টাকা ফেরত দিয়ে নতুন কাজ খুঁজতে। এসব কথা ভাতিজাদের মুখ থেকে শুনে জামানের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। একে এত চিন্তা, তার উপর বাড়ির ঝামেলা। জামান কার বিপক্ষে যাবে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। তীরতরি তার সন্তান, আবার আয়না আর টগরও তো তার স্ত্রীর সন্তান। কার পক্ষে যাবে আর কার বিপক্ষে যাবে জামান রোজ রোজ এই ঝামেলায় যেন তিনি হাঁপিয়ে উঠছেন। তীর এমন হয়ে গেল কেন জামান বুঝতে পারে না। সে আয়নাকে তো কবেই মা ডাকা বন্ধ করেছে। 1 বছর হলো তাকেও বাবা ডাকে না। আর তরি, সে তো তীর ছাড়া দুনিয়ার সবাইকে ভয় পায়, এমনকি জামানকেও, বাচ্চা টগরকেও। কি থেকে কি হয়ে গেল, মাথায় কিছুই ঢোকে না জামানের। ভাবতে ভাবতে জামান বাড়ি ফিরে দেখে আয়না আর টগর নেই। তীরের সাথে ঝগড়া করে বাবার বাড়ি চলে গেছে। জামান তীরের সাথে প্রচণ্ড রাগারাগি করে। তীরও সমান তালে রাগ দেখায়, চিৎকার করে বলে, আপনি শুধু একটাই দেখলেন, আপনার বউ চলে গেছে। আপনি এটা দেখেন না, আমার বোনকে যে কাজের মেয়ের মতো দিন রাত খাটায়, তখন কি আপনার চোখ দুটো বন্ধ থাকে? তীরতরির হাত দুটো জামানের সামনে মেলে ধরে। সেখানে পোড়া কাটার কতগুলো দাগ। এই ঘটনা দেখে জামানের অনেক মায়া লাগে। মেয়েকে জড়িয়ে ধরতে চায় একবার, কিন্তু তীর চেঁচিয়ে বলে, আমার বোনের জন্য আপনার দরদ দেখাতে হবে না। আপনি আপনার এই দরদ আপনার বউ বাচ্চার প্রতি দেখান গিয়ে। আবার বাবা ছেলের মধ্যে ঝগড়া বেঁধে যায়। জামান হতাশ হয়ে বাড়ি থেকে চলে যায়। তীরতরিকে বোঝায় যাতে বাবার সাথে খারাপ আচরণ না করে। শত হলেও সে আমাদের বাবা, আমাদের মাথার উপর একমাত্র একটা ছাতা। যদিও তীর তার কথা পাত্তা দেয় না। জামান আয়নাকে ফিরিয়ে আনতে যায়। আয়নার বড় ভাই জামানের ব্যবসা মন্দার কথা শুনে তাকে সাহায্যের প্রতিশ্রুতি দেয়। এদিকে তীর আর তরি একাই বাসায় থাকে। ওদের কাছে অবাক লাগছিল, কারণ কেউ ওদের উপর চেঁচামেচি করছে না, আগের মতো আর বকছে না, মা চরিত্রহীনা বলে আর খোঁটা দিচ্ছে না। দুজন বসে বসে ছোটবেলার গল্প করছিল। ছোটবেলায় তারা নিজেদের নাম ভুল করত খালি। তীর নিজের নাম লিখতে গিয়ে তরি লিখে ফেলত, আর তরি লিখত তীর, কারণ দুজনের নামই প্রায় এক, শুধু একটা দীর্ঘিকার এদিক ওদিক। এসব নিয়ে হাসাহাসি করার সময় ওরা হঠাৎ লক্ষ্য করলো দরজার ফাঁক দিয়ে কেউ ওদেরকে দেখছে। এরপর ওরা দরজা খোলায় সেই মহিলাটি হকচকিয়ে ওঠে। কুচকুচে কালো একটা বয়স্ক মহিলা, চুল টুল জট পাকানো, মুখ ঢেকে রাখে। এই মহিলাকে ওরা আগেও দেখেছে স্কুলে যাওয়ার সময়। ইনি ওদের প্রায় ফলো করে। তীর জিজ্ঞেস করল, আপনি কি চান? মহিলা আমতা আমতা করে বলে, ভিক্ষা করতে এসেছি। তীর রাগত স্বরে জিজ্ঞাসা করে, তাহলে দরজায় আড়ালে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলেন কেন? মহিলাটি সে প্রশ্নের উত্তর না দিয়ে বলে, তোমরা দুজন অনেক সুন্দর, তোমাদের একটু ছুঁয়ে দেখি। তীর হেসে ফেলে আর বলে, আমরা সুন্দর? আমাদের বাবার বউ তো রোজ বলে আমাদের শয়তানের মতো দেখা যায়। তরি ভিক্ষা দেওয়ার জন্য চাল এনে দেখে মহিলার কাছে ব্যাগ নেই। ব্যাপারটা ওদের একটু সন্দেহ হয়। মহিলাটি বলে, উনি নাকি চাল নেন না, টাকা নেন। তীর আর তরি ঘরে কোথাও টাকা পায় না। শেষে ওরা বাবার একটা ছোট্ট ট্রাঙ্ক আছে, সেটা খোলে টাকার আশায়, কিন্তু সেখানে টাকা নেই। অনেকগুলো চিঠি আছে শাহানাকে লেখা, আর 2 ডজন কাচের চুড়ি। এই চুড়িগুলো আরও আগে আয়না পরতে চেয়েছিল, কিন্তু জামান দেয়নি। তীর তাই হিংসে করে বলে,
এই চুড়িগুলো দিয়ে দে, বাবার সাথের চুড়ি, নিবে কি না কে জানে। ভিখারি মহিলাটি হাসি মুখেই চুড়িগুলো নেয় আর হঠাৎ ওদের দুজনকে জড়িয়ে ধরে ফেলে। এমন ময়লা কাপড় পরা রাস্তার মহিলা ওদের জড়িয়ে ধরল, কিন্তু ওদের একটু খারাপ লাগলো না, বরং মনে হলো এই ছোঁয়াই তো ওরা পেতে চেয়েছিল এতদিন। মহিলাটি দৌড়ে কাঁদতে কাঁদতে চলে যায়। দুই ভাই বোন নিশ্চুপ হয়ে বসে থাকে। হঠাৎ কি মনে করে বাবার ট্রাঙ্ক আবার খোলে, ঘাটাঘাটি করে একটা ছোট পুরনো ছবি পায়। ছবির মেয়েটা অনেক সুন্দর, কিন্তু তবুও ওরা বুঝে গেল একটু আগে যে এসেছিল সে আসলে কে। তরি মা বলে চিৎকার করে ওঠে। সে ঘর থেকে বের হয়ে যেতে চায়। তীর তরির সাথে রাগারাগি করে, বলে আমাদের কোনো মাটা নেই। যে 2 বছরের বাচ্চাদের কথা না ভেবে চলে যেতে পারে তার মা ডাক শোনার অধিকার নেই। তরি জানে এগুলো শুধু তার মুখের কথা। তীর কাঁদতে থাকে, কেন তাদের সাথেই আল্লাহ এমন করল। তীর চোখের পানি আটকাতে অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। পরদিন জামান আয়নাদের নিয়ে ফিরে আসে। আয়নার ভাই জামানকেই নতুন করে ব্যবসার শুরু করার জন্য টাকা দিয়েছে, তাই আয়নার শক্তি যেন দ্বিগুণ বেড়ে গেছে। আসার পর থেকে আয়না ওদের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে দেয়। আর জামানও এখন কিছুই বলছে না আয়নাকে, কারণ আয়নার ভাই টাকা ব্যবসা করার জন্য তাকে দিয়েছে। অর্থনৈতিক অবস্থা খারাপ, তাই সব দেখেও না দেখার ভান করে থাকে জামান। আবার তীর আর আয়নার সেই পুরনো ঝগড়া, ভাঙচুর, মারামারি। আয়নার অভিযোগ, কান্নাকাটি, দিন শেষে রাগ করে জামান তীরকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। তীর খুবই অবাক হয় তার বাবার কথা শুনে। এতদিন আয়না বললে সে গায়ে মাখত না, আর তার বাবাই বলছে। তীর ঘরে গিয়ে তার বই খাতা আর কয়েকটা ড্রেস নিয়ে বেরিয়ে আসে ঘর থেকে। তরি কাঁদে আর বলে, তুই না থাকলে আমিও থাকবো না। ওরা দুজনই ঘর থেকে বের হয়ে চলে যায় অজানা পথের উদ্দেশ্যে, কিন্তু ওদের বাবা পিছু ডাকে না। ওরা ভেবেছিল বাবা একবার হলেও ওদের পেছন থেকে ডাকবে আর ওদের যেতে বারণ করবে, দৌড়ে এসে জড়িয়ে ধরবে, কিন্তু সেসব কিছুই হলো না। মনে মনে ঠিক করলো আর যাই করুক আয়নার সংসারে আর ফিরবে না। তীর বলে, বুঝলি তরি, আমরা হলাম এ বাড়ির আগাছা, আর নিজেদের সুখের জন্য আগাছা উপরে ফেলে দেওয়াই মঙ্গল। ওরা হলো পাকাপোক্ত একটা গাছ। ওদের খুব অসুবিধা হচ্ছে আমাদের জন্য। হবেই তো বল, বাবার বউ বাচ্চা আছে, হ্যাপি ফ্যামিলি। তার মধ্যে আমরা হলাম উটকো ঝামেলা। মায়েরই বা কী দোষ? নিজের স্বামী পুত্র নিয়ে সংসার করছে, তারই বা কি আমাদের ভাল লাগবে বল? কথাগুলো তীর জামানকে শুনিয়ে শুনিয়ে বলল তরিকে। জামান কথাগুলো শুনছে আর তার মনে হচ্ছিল কেউ যেন তার বুকের ভেতরে খুঁচিয়ে খুঁচিয়ে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। চোখের জল আড়াল করে ঘরের ভিতরে চলে গেল। তরি অবাক হয়ে তাকিয়ে আছে তীরের দিকে। তরি খেয়াল করল তীর অনেক দিন পর আয়না জামানকে মা বাবা ডাকল। জামান যেই ঘরের ভিতরে চলে যায় আর অমনি তীর ও তরিও বাড়ি থেকে বেরিয়ে পড়ল অজানার উদ্দেশ্যে। তরি বলে, আমাদের এত কষ্ট কেন বলতে পারিস? একদিকে জন্মধাত্রী মা আমাদের 2 বছরের রেখে চলে যায়, অন্যদিকে বাবা আরেকটা বিয়ে করে নিজের মতো করে সুখ খুঁজে নিল। আমাদের কথা কেউ একবার চিন্তাও করল না। এতে আমাদের দোষটা কোথায় বলতে পারিস? বুক ভরা কষ্ট আর অভিমান নিয়ে তীর বলে, দোষ আমাদের কপালের। পথে হাঁটতে হাঁটতে বৃষ্টি শুরু হয়ে যায়। জামানের ভাবি এসে জামানকে বলে, একটা জিনিস মনে রাখবা, কাউরে ভালোবাসলে সেইটা বারবার তাকে বলতে হয়, চোখে আঙ্গুল দিয়া দেখাইতে হয়। তুমি যদি ভাবো আমি মনে মনে ভালোবাসমু আর অপর দিকে অমনি বুঝবো, এটা ভুল। তীরতরিকে তুমি অনেক ভালোবাসো, কিন্তু লাভ কি? ওরাই তো বুঝলো না তোমার ভালোবাসা, তাইলে ভালোবেসে লাভ কি? ওরা তো এতটুকুই জানবে ওদের বাবা দ্বিতীয় বউয়ের জন্য ওদের সাথে খারাপ ব্যবহার করে।
ওদের বাবা যে ওদের কথা ভেবে বিয়ে করতে চায়নি, বাচ্চা নিতে চায়নি, এসব তো ওরা কোনো দিন জানবে না। তাই কারোর জন্য ত্যাগ করলে তা শোনানো লাগে। জামান চোখের পানি মুছে ওদের খুঁজতে বের হয়। আয়না বাধা দিলেও আয়নার কোনো বাধা সে শোনে না। স্টেশনে গিয়ে দেখে কয়েকটা ফালতু ছেলে তরিকে হেসে হেসে কিসব যেন বলছে। জামান সেই ছেলেগুলোকে ধমকাতে যাবে, অমন সময় তীর পানির বোতল নিয়ে চলে আসে। সে মেবি পানি আনতে গিয়েছিল। সে এসে চিৎকার করে ছেলেগুলোর ওপর। ছেলেগুলো হকচকিয়ে ওঠে। এত ছোট ছেলের গলায় এত জোর! তীর ধমকে ছেলেগুলোকে বিদায় করে দেয়। শক্ত করে বোনের হাত ধরে। জামান এই দৃশ্য দেখে তার চোখের পানি চলে আসে। এতটা শক্ত করে তরির হাত ধরার ক্ষমতা তারও নেই, কারণ সে যে শ্বশুরবাড়ির টাকায় চলছে। আয়না মেসেজ পাঠিয়েছে, তীর তরিকে ফেরত আনতে সে টগরকে নিয়ে চলে যাবে। জামান দূর থেকেই অসহায়ের মতো তীর তরিকে দেখে যাচ্ছে, আর চোখের পানি ফেলে কিছুই করতে পারছে না, শুধু অসহায়ের মতো তাকিয়ে দেখছে। তীর তরিকে বলে, তুই ভয় পাবি কেন? তোর ভাই আছে না? বাবা মা নেই তো কি হয়েছে, তোর ভাই তো আছে। তরি হাসে। নিজের ওড়না দিয়ে বৃষ্টিতে ভেজা তীরের চুল মুছে দেয় আর বলে, তুই তো জ্বর বাঁধাবি রে। তরি যেন শুধু তার কিশোরী বোন নয়, তার মমতাময়ী মাও। জামান চেয়েই থাকে, কে বলবে তীর 14 বছরের কিশোর? না, সে কোনো সাধারণ কিশোর নয়, সে ভাই, সে বোনের ঢাল। জামান দুইজনের জন্য মন ভরে দোয়া করে আর ভাবে, ইস, যদি সাহানা চলে না যেত। স্টেশনের কোনায় বসে থাকা এক ময়লা চাদরে আবৃত মহিলাও ভাবে, ইস, আমি যদি আমার সংসার ছেড়ে চলে না যেতাম, আমি যদি জামানের সংসার ছেড়ে যাওয়ার ভুল না করতাম, তাহলে আজ আমার সন্তানরা গৃহহারা মা হারা হতো না, ওদের একটা সুন্দর ভবিষ্যৎ হতো। এখন আল্লাহ ভরসা ওদের অজানা পথের জন্য। সে তাকিয়ে থাকে আর দোয়া করে তীর তরির জন্য মন ভরে। তার হাতে কাচের চুড়ি, আরও অনেক বছর আগে এগুলো জামান তার জন্যই কিনেছিল। জামান বাড়ির দিকে রওনা দিতে যাবে, হঠাৎ তার চোখ যায় স্টেশনে বসে থাকা সেই নোংরা পাগলিটার হাতের দিকে। চুড়িগুলো দেখে তার সাহানার কথা মনে পড়ে। এরকম চুড়ি সে সাহানার জন্য কিনেছিল, কিন্তু তাকে আর দেওয়া হলো না। সেগুলোর স্থান হয়েছে ট্রাঙ্কে। অথচ জামানের জানা নেই চুড়িগুলো তার সঠিক মালিকের হাতেই আছে। যদিও জামান চুড়ি পরিহিতা মহিলাটাকে ভালো করে দেখতে পাচ্ছে না, কারণ মুখের এক পাশ থেকে কাপড় দিয়ে ঢাকা, তাই ভালো করে বোঝা যাচ্ছিল না, শুধু হাতের চুড়িগুলোই দেখা যাচ্ছিল। জামান মনে মনে ভাবল, একই রকম চুড়ি থাকতে পারে। এই ভেবে সে বাড়ির পথে রওনা হলো। আজ কেন যেন শাহানাকে তার ভীষণ মনে পড়ছে। বাড়ি ফেরার পর আয়না জামানকে একা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সেও মনে মনে ঠিক করে নিয়েছিল, তীর আর তরি যদি বাড়ি পুনরায় আবার ফিরে আসে, তাহলে সে আর এক মুহূর্ত এ বাড়িতে থাকবে না, চিরতরে চলে যাবে বাপের বাড়ি। জামান নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। তার আর এই মুহূর্তে কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না, একা থাকতে চায় কিছু সময়। আয়না অনেকবার দরজা নক করেছিল, কিন্তু জামান কিছুতেই দরজা খুলেনি। আয়নাও হতাশ হয়ে সেখান থেকে চলে যায়, আর বিরক্ত করেনি। জামান কিছুক্ষণ তীর আর তরির জন্য কাঁদল। অর্থের কাছে এক পিতার অসহায়ত্ব খুবই নগণ্য হয়ে গিয়েছে। এই হাতে তীর আর তরিকে গোসল করানো, খাওয়ানো সব করেছে একজন মায়ের মতো। বুকটা ফেটে যাচ্ছে সন্তানদের জন্য। অনেকক্ষণ কাদার পর জামান ঘুমিয়ে পড়ে, তীর আর তরির ছোটবেলার জামা কাপড় বুকে জড়িয়ে। সে ঘুম ভাঙল রাত 9টার সময়। হঠাৎ জামানের মনে পড়ল শাহানার জন্য কিনে আনা চুড়িগুলোর কথা। জামান ট্র্যাঙ্ক খুলে চুড়িগুলো দেখতে না পেয়ে দরজা খুলে দৌড়ে বাইরে বেরিয়ে যেতে নিলে আয়না পথ রোধ করে বাদ সাধল, যাতে এত রাতে বাইরে যেন না যায়।
অনেক জোড়াজড়িতে জামান আর ঘর থেকে বের হতে পারেনি। সে মনে মনে ঠিক করলো সকাল হতেই সে মহিলাকে জিজ্ঞেস করবে এই চুড়ি সে কোথা থেকে পেল। সারা রাত জামান দু চোখের পাতা এক করতে পারেনি। সকাল হতেই জামান স্টেশনে গিয়ে দেখে সেই মহিলাকে ঘিরে অনেক লোক দাঁড়িয়ে আছে। ভিড় ঠেলে ভিতরে গিয়ে জামান বুঝতে পারল মহিলাটি গতকাল রাতেই মারা গেছে। আশেপাশের লোকজন বলাবলি করছে পাগলিটা এই স্টেশনে অনেক বছর ধরেই আছে। কে যে তার বাড়ির আপনজন আল্লাহই জানে। এখন এর দাফন কাফন কে করবে? জামানের বেশ কৌতূহল হলো পাগলিটার মুখ দেখার। কেন যেন তার খুব আপন আপন মনে হচ্ছে। জামান পাগলিটার চেহারা দেখেই চমকে ওঠে। এ তো আর কেউ নয়, এ তো তার শাহানা। তার মানে শাহানা পাগল হয়ে এত কাছে ছিল তার, অথচ সে বুঝতে পারেনি। জামান শাহানার লাশ নিজের বাড়ি নিয়ে আসে। জামানের সঙ্গে এক পাগলির লাশ দেখে আয়না ভীষণ রাগারাগি করে। জামান এতে কোনো কর্ণপাত করে না। ধীরে ধীরে বাড়ির উঠান জুড়ে লোকের সমাগম বেড়ে যায়। শাহানাকে যখন গোসল করিয়ে খাটিয়াতে শোয়ানো হয় তখন সবাই বুঝে যায় এ জামানের প্রথম স্ত্রী শাহানা। গ্রামের মানুষ নষ্টা দুশ্চরিত্রা বলে কেউ জানাজায় শরিক হতে চাইছে না। জামান সবাইকে বোঝালো ও দুশ্চরিত্রা নয়, ও এতদিন পাগল হয়ে স্টেশনেই ছিল। গ্রামের কয়েকজন স্টেশনে অবশ্য এই পাগলি মহিলাকে দেখেছে, কিন্তু এটা যে শাহানা ছিল তারা বুঝতে পারেনি। আসলে বুঝবেই বা কীভাবে? নোংরা ময়লায় চেহারা বোঝা যেত না। অবশেষে সবাই রাজি হয় শাহানার জানাজা করতে। জামান আর গ্রামের মানুষের শাহানার আসল সত্যটা আর জানা হলো না। আর ওইদিকে তীর আর তরি বাবার সাথে রাগ করে বাড়ি ছেড়ে ঢাকা তো ঠিকই চলে এলো, কিন্তু কোথায় উঠবে কি করবে কিছুই জানা নেই। ঢাকা পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছে। তীর মনে মনে ভাবছে আমি ছেলে মানুষ, একা গাছতলাতেও থাকতে পারবো, কিন্তু এখন তো সাথে ওর বোন আছে, ওকে নিয়ে রাতটা কোথায় কাটাবে? তীরের ভাবনার মাঝেই তরি বলল, কিরে কি ভাবছিস? তীর বলল, ভাবছি তোকে নিয়ে রাতের বেলায় কোথায় থাকবো সেটাই ভাবছি। তুই ছেলে হলে কোনো ব্যাপার ছিল না, এখন যে কি করব আর কোথায় যাব সেটাই ভাবছি। তরি বলল, জানিস একটা কথাই আছে, যার কেউ নেই তার আল্লাহ আছে। আমাদেরও আল্লাহই থাকার ব্যবস্থা করে দিবেন। তীর বলল, তোর কথাই যেন সত্যি হয়। কিছু দূর হাঁটার পর তরি বলল, আমরা ইচ্ছে করলে তো আজ রাতটা আল্লাহর ঘরেই থাকতে পারি। তীর বলল, কি বলছিস আবল তাবল, বুঝতেছি না। তরি বলল, চল আমরা কোনো মসজিদে গিয়ে থাকি আজ রাতটা। তীর তরির কথা শুনে হো হো করে হাসছে। তরি বলল, এভাবে পাগলের মতো হাসছিস কেন? আমি কি কোনো ভুল কথা বলেছি নাকি? তীর বলল, তুই ভুল বলিসনি, কিন্তু কথা হলো কি জানিস, মসজিদে মেয়েদের থাকতে দিবে না। তরি বলল, আগে তো চল দেখি, পরের চিন্তা পরে করা যাবে। তীর আর তরি একটা মসজিদের সামনে গেল। তখন রাত প্রায় 10টা 15 বাজে। কোনো লোক নেই মসজিদের ভিতর। ওরা এদিক ওদিক তাকিয়ে মসজিদের ভিতরে ঢুকে পড়ল। সারাদিন দুই ভাই বোনের তেমন কিছু খাওয়া হয়নি, হাতে তেমন কোনো টাকা নেই। তীর একটু ভয়ে ভয়ে কাচুমাচু করে পড়ল, তরি তোর কি খিদে পেয়েছে? মনের মাঝে একটা ভয় কাজ করছে তীরের। যদি তরি খাবার খেতে চায় তাহলে টাকা পাবে কোথায়? পকেটে মাত্র 50 টাকা আছে। আজ রাত কোনো মতে না খেয়ে পার করতে পারলেই এই 50 টাকা কালকে খাওয়ার জন্য বেঁচে যাবে। সকালে তো তারা বাড়ি থেকে খেয়েই বের হয়েছিল, তাই সারাদিন থাকতে পেরেছে। কিন্তু যদি এই 50 টাকাও খরচ করে ফেলে তাহলে আগামীকাল কিভাবে সারাদিন কাটবে? তীরের মুখভঙ্গি দেখে তরি বুঝতে পেরে তরি বলল, আমার ক্ষুধা নেই, আমার খুব ঘুম পেয়েছে। তরি জামা কাপড়ের ব্যাগটা মাথায় দিয়ে শুয়ে পড়ল। তীর বলল, তুই এখন ঘুমা, আমি তোকে পাহারা দিচ্ছি, এরপর তুই কিছুক্ষণ ঘুমিয়ে আমাকে পাহারা দিবি। তরি বলল, আচ্ছা ঠিক আছে।
1 ঘন্টা পর মসজিদের এক মধ্যবয়স্ক লোক ভেতরে প্রবেশ করতেই দেখে একটা ছেলে ঝিমাচ্ছে আর একটা মেয়ে ঘুমাচ্ছে। ওদের কাছে গিয়ে লোকটা বলল, কারা তোমরা? লোকটার কথার আওয়াজ শুনে তীর চমকে গিয়ে বলল, আমরা 2 ভাই বোন আজই ঢাকায় এসেছি। এই বলে তীর তরিকে ডেকে উঠালো। এত রাতে মসজিদে কি করছো? তীর বলল, আমাদের ঢাকা শহরে আপন বলতে কেউ নেই, থাকারও কোনো জায়গা নেই, তাই আজ রাতটা এখানে থাকার চিন্তা ভাবনা করছি। লোকটা বলল, তোমাদের নাম কি? এত ছোট বয়সে বাড়ি ছেড়ে এই ইট পাথরের শহরে কেন পাড়ি জমিয়েছ? তীর আর তরি মাথা নত করে ফেলে। লোকটা কিছুক্ষণ ওদের মুখের দিকে তাকিয়ে দেখল প্রায় একই রকম চেহারা। লোকটা বিষয়টা কিছুটা বুঝতে পেরে প্রসঙ্গ পাল্টে বলল, তোমাদের নাম তো বললে না? তীর বলল, আমার নাম তীর আর আমার বোনের নাম তরি, আমরা যমজ ভাই বোন। লোকটা বলল, এই মসজিদের পেছনের বাড়িটায় আমি থাকি। তোমাদের দেখে মনে হয় সারাদিন কিছু খাওনি, দুজনেরই মুখ শুকিয়ে গেছে। এসো আমার সাথে আমার বাসায় কিছু খেয়ে নেবে। তরি একটু সংকোচ বোধ করছিল, কারণ লোকটা অপরিচিত, যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকে তাই। বাবা সবসময় বলতো অপরিচিত কারো কাছ থেকে কিছু না নেওয়া, কারো কাছ থেকে কোনো কিছু না খাওয়া, কারো সাথে না যাওয়া। লোকটা তরির মুখভঙ্গি দেখে বলল, চিন্তার কোনো কারণ নেই, আমি খারাপ লোক নই। ওই বাড়িটাও আমার আর এই মসজিদটাও আমার। এরপর ওরা লোকটার বাড়িতে যায়। দোতলা বিশিষ্ট এই বিশাল বাড়িটায় লোকটা ছাড়া কাউকেই দেখতে না পেয়ে তরি বলল, আঙ্কেল, এই বাড়িতে কাউকে দেখছি না যে, আপনি কি এই বাড়িটায় একা থাকেন? লোকটা বলল, আগে খেয়ে নাও, তারপর বলবো সব কথা। তীর আর তরি খাবার খেয়ে নেয়। এরপর তরি বলল, এবার বলেন, আপনি একা কেন থাকেন? লোকটা বলল, সে অনেক কথা, তোমরা তো সারাদিন জার্নি করে এসেছো, এত কথা কি তোমাদের শুনতে ভালো লাগবে বলো? তোমরা আজ রেস্ট নাও, কাল না হয় সব কথা শুনিও। তীর বলল, তা অবশ্য ঠিক বলেছেন আঙ্কেল। পরদিন লোকটাকে রান্না করতে দেখে তরি বলল, আঙ্কেল, যদি কিছু মনে না করেন একটা কথা বলি। লোকটা বলল, বলো মামুনি, কি বলতে চাও? আমি যদি রান্না করি আপনার কি কোনো আপত্তি আছে? লোকটা বলল, না না, কি বলছো? তুমি এত ছোট একটা বাচ্চা মেয়ে, তুমি কিভাবে রান্না করবে? তরি ফট করে বলে বসল, আমার এসবে অভ্যাস আছে, সৎমায়ের হাতের মার খেয়ে রান্না শিখে ফেলেছি। লোকটার আর বুঝতে বাকি রইল না সেদিন কেন ওরা দুজন মাথা নত করেছিল। হয়তোবা সৎমায়ের অত্যাচারে ওরা দুজনে বাড়ি ছেড়েছে। সকালে খাওয়া দাওয়া শেষ করে তরি বলল, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? লোকটা বলল, মনে কেন করব মামুনি, বলো কি বলবে। তরি বলল, আঙ্কেল, গতকালকে আপনি বলেছিলেন আমরা অনেক দূর জার্নি করে এসেছি, তাই আপনার কিছু না বলা কথা আমাদের শোনা হয়নি। আপনি কেন এই বাড়িতে একা থাকেন সে বিষয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। লোকটা বলল, হ্যাঁ অবশ্যই বলবো, তার আগে 3 কাপ চা করে নিই, চা পান করতে করতে গল্প করব, কেমন? তীর আর তরি মাথা নাড়িয়ে সায় দিল। চা পান করতে করতে লোকটি বলল, আমি অনেক বড় ব্যবসায়ী ছিলাম, বিভিন্ন জায়গায় আমাকে যেতে হতো। বিয়ের অনেক বছর পরে আমাদের একটা ছেলে সন্তান হয়। ব্যবসার কাজের জন্য আমি আমার স্ত্রীর সন্তানকে সময় দিতে পারতাম না। বেশিরভাগ সময় ঢাকার বাইরে, আবার কখনো দেশের বাইরে থাকতে হতো আমাকে। এই নিয়ে আমার স্ত্রীর সাথে প্রায় সময়ই আমার মনোমালিন্য হতো। তাকে বোঝাতাম একটা সন্তান আমাদের, তার সুন্দর ভবিষ্যতের জন্যই তো এত কিছু করছি। কিন্তু আমার স্ত্রী কিছুতেই এ বিষয়ে বুঝতে চাইতো না। সে চাইতো আমি যেন তাদেরকে সময় দিই। দেখতে দেখতে আমার ছেলে মুগ্ধর 7 বছর পূর্ণ হয়। তখন আমার স্ত্রীকে আমি বললাম, নতুন একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টটা শেষ হলেই তোমাদের সব সময় দেওয়ার চেষ্টা করব।
আমার প্রজেক্ট শেষ হয়, আরও একটি প্রজেক্ট আমি হাত লাগাই। আমি আমার কথা রাখতে পারিনি। এ নিয়ে আমার স্ত্রীর সাথে প্রায় সময় আমার আরও মনোমালিন্য শুরু হয়। ব্যবসার কাজে আমাকে 10 দিনের জন্য ঢাকার বাইরে যেতে হয়েছে। হঠাৎ আমার স্ত্রী আমাকে কল করে জানালো আমার ছেলে মুগ্ধকে কে বা কারা যেন কিডন্যাপ করেছে। আমার স্ত্রীর অস্থিরতা ও কান্নার কারণে আমাকে ঢাকায় ফিরে আসতে হলো। কিডন্যাপাররা আমাকে কল দিল আর বলল, সন্তানকে পেতে হলে তাদেরকে 5 কোটি টাকা দিতে হবে, কিন্তু পুলিশকে ইনফর্ম করা যাবে না। আমিও হাত গুটিয়ে বসে থাকার পাত্র ছিলাম না। পুলিশ এবং গোয়েন্দাকে জানিয়ে দিয়েছিলাম, কিন্তু একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছিলাম না, ওরা কিভাবে বুঝতে পারলো যে আমি পুলিশ এবং গোয়েন্দা হায়ার করেছি। ওরা যখনই বুঝতে পারলো তখনই আমার একমাত্র ছেলে মুগ্ধকে। লোকটা আর কথা বলতে পারল না, চোখ দুটো জলে ছলছল করছিল। তরি বলল, তারপর কি হলো আঙ্কেল? চুপ হয়ে গেলেন কেন? তার 7 দিন পর আমার ছেলে মুগ্ধর মরদেহ পাওয়া গেল। পুলিশ খবর পেয়ে আমাদের ইনফর্ম করলো। আমার ছেলের মৃত্যুর খবর পেয়ে আমার স্ত্রী সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। গোয়েন্দার তদন্ততে সম্পূর্ণ ইনফরমেশন উঠে এলো আমার ছেলে মুগ্ধকে কিডন্যাপ করেছিল আমারই আপন চাস্তো ভাই। সেই থেকে আমি সম্পূর্ণ একা এবং নিঃস্ব হয়ে গিয়েছি, আর এই বাড়ি হয়ে গিয়েছে মৃত্যুপুরী। আমার যত সম্পদ আছে সব আমি দান করে দিয়েছি মসজিদ এতিমখানায়। টাকার নেশা বড় খারাপ। আজ আমার অনেক টাকা আছে, কিন্তু আপন বলতে কেউ নেই। কথায় বলে না, লোভে পাপ, পাপে মৃত্যু। আমার হয়েছে সেই দশা। তোমাদের একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। তীর আর তরি বলল, বলেন আঙ্কেল, কি বলবেন? লোকটি বলল, আমারও আপন বলতে কেউ নেই, আর তোমাদেরও কাছের মানুষ থেকেও কেউ নেই। যদি তোমরা কিছু মনে না করো তাহলে তোমরা দুজনই আমার সন্তান হয়ে আমার সাথেই থেকে যাও। আমার ভীষণ ভালো লাগবে। আমার এই দুনিয়াতে কেউ নেই, আর তোমাদেরও ঢাকা শহরে থাকার কোনো জায়গা নেই। তীর আর তরি লোকটাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। লোকটিও ওদের দুজনকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। দেখতে দেখতে 10টি বছর কেটে গেল। তরি এখন এক ডাক্তার, আর তরির বিয়েও ঠিক হয়েছে তারই ক্লাসমেট এক ডাক্তারের সাথে। তরি মাহমুদ সাহেব আর তীরকে বলল, বাবা, আমার বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার আগে আমি আমার বাড়িটা একবার দেখে আসতে চাই। আমার বাবা যতই আমাদের সাথে অন্যায় করুক না কেন, আমার মা যখন আমাদের 2 বছরের কোলে রেখে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, সেই সময় এই বাবাই আমাদের লালন পালন করেছিলেন। হয়তোবা তিনি সময়ের ব্যবধানে পরিবর্তন হয়ে গিয়েছিলেন, তবুও তো তিনি আমাদের জন্মদাতা পিতা। তাই আমার বিয়ের কাজ সম্পন্ন হওয়ার আগে তাকে আমি একবার চোখের দেখা দেখে আসতে চাই, আর তার দোয়া নিয়ে আসতে চাই। তীর একটু দ্বিমত করছিল, কিন্তু মাহমুদ সাহেব তা সামলে নিয়ে বলল, তরি ঠিকই বলেছে বাবা, আমরা সবাই মিলেই যাব তোমাদের গ্রামে। এত বছর পর তীর ও তরিকে দেখে তাদের বাবা জামান সাহেব চোখের পানি ধরে রাখতে পারলেন না, হাউমাউ করে কেঁদে ফেললেন। তীর আর তরির সৎমা আয়না ওদের কাছে এসে কান্না করে দিল আর বলল, আমাকে তোরা মাফ করে দে। আমি অনেক অন্যায় করেছি তোদের সাথে, তার শাস্তিও পেয়েছি কড়াই গণ্ডায়। তোরা যাওয়ার 6 মাস পরে তোদের ছোট ভাই পানিতে পড়ে মারা যায়। তারপরে কত খুঁজেছি তোদের নিজের করা পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। মাহমুদ সাহেব তীর ও তরির বাবা মাকে ঢাকায় নিয়ে আসেন, আর ধুমধাম করে তরির বিয়ে হয়ে যায়। এই হলো অদৃষ্টের লেখন। যে যেমন কর্ম করবে তার তেমন ফল হবে, এটাই নিশ্চিত। কাহিনীটি এখানেই সমাপ্ত হলো। কাহিনীর নাম অদৃষ্টের লেখন। কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। ফিরবো নতুন কোনো কাহিনী নিয়ে।
আমি এস প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।